আসলে কোন জায়গায় আসলে বিরোধিতা করি? কিন্তু সেই কমিশন দেখা গেল যে তারা আসলে কিন্তু সেখানে সমাজের যে বিভিন্ন ক্ষেত্রে নারীরা হেফাজতে ইসলামকে পাশে রাখলাম আমরা, কিন্তু নারী প্রতিনিধিত্ব এখানে কিন্তু আমরা দেখলাম যে সেখানে কিন্তু অল ইনক্লুসিভ ছিল না। প্রসবকালীন সময়ে নারীর যে ছুটির অধিকারটা, ওই সময়ের এই অধিকারটাকে আপনারা মানতে চান কিনা? আর আপনাদের সাথে বসার মতো যে পরিস্থিতি তৈরি করা, আপনি প্রথমেই বলছেন একজনকে বেশ্যা, তারপর আপনার সাথে আসলে কথা বলার জায়গাটা কোথায় থাকে বলেন? আপনি প্রথমেই আমাকে বেশ্যা বলে ছেড়ে দিচ্ছেন। সরকারের কাছে দাবি করা হয়েছে, সরকার এই যে কমিশনটা করেছে, কমিশনটাই কিন্তু আসলে যোগ্যভাবে সেটা তারা করেনি। এই যে বালগার গালাগালি, এটা নিঃসন্দেহে নিন্দনীয় এবং কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। কেউ যদি হেফাজতের মঞ্চে এটা বলে থাকে তার নিজের দায়, হেফাজতের কমিটির এটার কোনো দায় না, এবং হেফাজত এইভাবে মনে করে না। ইভেন হেফাজত ইসলামকে ডিপেন্ড করে। ইসলামের স্পষ্ট কথা আছে, কোনো ধরনের সতী সাথী নারীর উপর কোনো ধরনের মিথ্যা অভিযোগ করা যাবে না। যদি কেউ করে তাহলে তার হবে কি, তাকে সরাসরি 100 বেত্রদণ্ড সে অধিকারী হয়। নারীর অধিকার, নারীর মর্যাদা, নারীর যে দাবিগুলো, এগুলোর ব্যাপারে কিন্তু আসলে হেফাজত কিন্তু মানে এটাকে ওইভাবে দেখে না। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। নারী কমিশন যে 423টি সুপারিশ মালা উত্থাপন করেছে। অন্তর্বর্তী সরকার অনেকগুলো কমিশন করেছে। কমিশনগুলো তাদের দায়িত্ব অনুযায়ী প্রতিবেদন জমা দিয়েছে। তো নারী কমিশনের এই সুপারিশগুলি জমা দেওয়ার পরই আমরা দেখলাম যে হেফাজতে ইসলাম সহ অন্যান্য ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এটির বিরোধিতা করছে এবং এই কমিশনটি বাতিলের কথা বলছে, এবং হেফাজত বলছে এই প্রস্তাবনাগুলি কোরআন এবং সুন্নাহ বিরোধী, এবং নারী কমিশনই পুরোটাই বাতিল করে দেওয়ার জন্য আন্দোলনে নেমেছেন আপনারা। তো আসলে কোন জায়গায় আসলে বিরোধিতাগুলি, আপনি যদি সুনির্দিষ্ট করে একটু বলেন যে বিরোধিতার জায়গাটি কি? নারী কমিশন বলছে প্রসূতিদের অধিকার দিতে হবে, প্রসব এবং দত্তককালীন সময়টিতে তাদের ছুটির প্রয়োজন, এবং তারা বলছেন গৃহকর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে হবে, এবং তারা যৌনকর্মীদের পেশা হিসেবে স্বীকৃতিরও দাবি জানিয়েছেন। আপনাদের আসলে আপত্তির জায়গাটি কোথায়? ধন্যবাদ তানভীর ভাই এবং উপস্থিত যিনি আলোচক নাদিয়া ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো যে প্রশ্নটা এসছে আসলে হেফাজতে ইসলাম এবং নারীর অধিকার, আসলে এখানে কিন্তু একটা ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। হেফাজতে ইসলাম তার অবস্থান থেকে নারীর অধিকার বা মর্যাদার ক্ষেত্রে তার কোনো বিরোধী না কনসেপচুয়ালি। আসল কথা হচ্ছে যে যেটা নাদিয়া ইসলাম যেটা বললেন যে এই কমিশনটা ব্যাপারে হেফাজতে ইসলাম যে আমাদের নেতৃবৃন্দের সাথে, নারী নেত্রীদের সাথে, নারী সংগঠনগুলোর সাথে কোনো আলোচনা করেননি, এবং না করেই তারা কিন্তু এটা প্রত্যাখ্যান করে দিলেন। তো এই কথাটা আসলে তো এটা ভাইস ভার্সা। মূলত কথা হচ্ছে নারী কমিশন তারা সত্যিকার ভাবে উচিত ছিল তাদের কনসালটেশনের এরিয়াটা কোথায় ছিল, কাদের সাথে। এখানে এটাকে আমরা কিন্তু অল ইনক্লুসিভ আমরা দেখি না, যে তারা সেখানে সবাইকে অনবোর্ড করে তাদের মতামত, বিভিন্ন পক্ষের মতামতগুলোকে নিয়ে তারা সেখানে একটা সুপারিশ পেশ করেছেন। সুতরাং আলোচনার দায়টা কিন্তু তাদের ছিল। গভর্নমেন্ট থেকে, সরকার থেকে তাদেরকে নিয়োগ করা হয়েছে একটা কমিশন সুপারিশ করার জন্য, যেটা গোটা জাতির জন্য, স্পেশালি নারী সমাজের জন্য, তাদের অগ্রযাত্রার জন্য যেটা পজিটিভ হবে এবং সেখানে কার্যকর ভূমিকা নিতে সহায়ক হবে। কিন্তু সেই কমিশন দেখা গেল যে তারা আসলে কিন্তু সেখানে সমাজের যে বিভিন্ন ক্ষেত্রে নারীরা, হেফাজতে ইসলামকে পাশে রাখলাম আমরা, কিন্তু নারী প্রতিনিধিত্ব এখানে কিন্তু আমরা দেখলাম যে সেখানে কিন্তু অল ইনক্লুসিভ ছিল না। এবং সেখানে এমনকি জুলাই গণ অভ্যুত্থানের যে সমস্ত নারীরা সেখানে ছিলেন তাদেরকেও রাখা হয়নি। তো সব মিলিয়ে সেই জন্য কনসালটেশনটা আসলে কিন্তু দায়িত্ব ছিল কমিশনের। কমিশন কিন্তু একপেশীভাবে তারা দিয়েছেন, এবং সেই সুপারিশটা যে 423 পৃষ্ঠার যে সুপারিশমালা তারা দিয়েছেন, বিশাল কাজ করেছেন। এবং এই কাজটা 1995-এ যে নারী সম্মেলন, বেইজিং কনফারেন্স, নারী কনফারেন্স হয়েছিল, সেখানে যে পরিপত্র স্বাক্ষর করা হয়েছিল, এবং এগুলো বিভিন্ন দেশে যেটা বলা হয়েছে ইমপ্লিমেন্টেশনের জন্য যে সমস্ত সুপারিশগুলো কার্যনির্দেশিকা সেখানে দেওয়া হয়েছিল বিস্তারিত, এর আলোকেই কিন্তু এই সুপারিশগুলো এখানে রিফ্লেক্ট করেছে। তো সেখানে গভর্নমেন্ট এখন পর্যন্ত সরকারিভাবে এই পর্যন্ত কিন্তু অনেকগুলো জিনিসের সাথে নিজে গভর্নমেন্ট সরকারের জায়গা থেকেও কিন্তু একমত না। তো বাংলাদেশ একটা এমন একটা দেশ, যেমন একটা জিনিস আমরা বলি
এখানে যে চেষ্টাটা করা হয়েছে যে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সামাজিক অবস্থা, মানুষের এখানে বাংলা দেশের মানুষের যে জনমানুষের যে জীবনযাত্রার যে মান এবং অবস্থা এবং শিক্ষা, এডুকেশন, সংস্কার সবগুলোকে সামনে রেখে কিন্তু একটা মানুষ একটা সভ্যতাকে আগাবার জন্য। জনাব সালেহ, আমার প্রশ্নটি ছিল কমিশন যে 423টি সুপারিশমালা উপস্থাপন করেছে, আপনারা প্রত্যেকটি সুপারিশমালা দেখেছেন কিনা বা পড়েছেন কিনা, সেই সুপারিশমালাগুলো থেকে ঠিক কোন জায়গাটায় আপনাদের বিরোধের জায়গা? যেমন আমি যদি একদম শুরুতে বলি প্রসূতির অধিকার, এবং তখন আলোচনাটা একটু সহজ হয় যে এক্স্যাক্টলি আপনারা কি প্রসবকালীন সময়ে নারীর যে ছুটির অধিকারটা, ওই সময়ের এই অধিকারটাকে আপনারা মানতে চান কিনা, এটি পাওয়া উচিত কিনা? যেমন আপনি ব্রিটেনে থাকেন, আপনি লন্ডনে থাকেন, তো ব্রিটেনেও তো এখন মাতৃকালীন ছুটি রয়েছে এবং পিতৃকালীন ছুটির কথাও পার্লামেন্টে আলোচনা হচ্ছে যে সেই সময় পিতাকেও সময় দিতে হয়, তাহলে পিতৃকালীন এখানেও আছে এই সংস্কার কমিশনের আলাপেও পিতৃত্বকালীন ছুটির কথাও আছে। তো তাহলে আছে, আমি কি মাঝখান থেকে একটু ঢুকতে পারি আপনি যদি অনুমতি দেন? সেটা হলো যে দেখেন, আপনি বলছেন যেটা ইনক্লুসিভ করা হয়নি। এই সংস্কার কমিশনের যে সদস্যরা আছেন এটা সরকার নিয়োগ দেয়া, আপনি সেটা সরকারকে বলবেন, আমাকে বলবেন না তো। আমাকে আরেকজন নিয়োগ দিয়েছে, আপনি তখন সরকারকে বলেন যে আপনারা কাকে নিয়োগ দিয়েছেন। আর আপনাদের সাথে বসার মতো যে পরিস্থিতি তৈরি করা, আপনি প্রথমেই বলছেন একজনকে বেশ্যা, তারপর আপনার সাথে আসলে কথা বলার জায়গাটা কোথায় থাকে বলেন? আপনি প্রথমেই আমাকে বেশ্যা বলে ছেড়ে দিচ্ছেন। বলতেই পারেন ধরেন অফলাইনে, কিন্তু নেতৃবৃন্দর কাছ থেকে যখন আসছে আপনি একটা সমাবেশের মাঝখানে বলছেন, তখন আপনার সাথে আলোচনার জায়গাটা কোথায়? আপনি নিজে তো আলোচনার জায়গাটা বন্ধ করে দিলেন। আপনি সরকারকে না বলে আমাকে বলছেন আমি বেশ্যা, আমার সাথে আমি যা দাবি করছি তা সব বাতিল। আপনি আমাকে বলেন যে এক্স্যাক্টলি এই জায়গাটাতে সমস্যা আছে, সেটা আমরা বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আপনি আমার সাথে আসেন, আমরা এসে বসে আমরা কথা বলি। এই প্রশ্নটি ওনাকে করেছি, ওনাকে উত্তর দিতে দিন যে প্রসূতিকালীন মায়েদের অধিকারের বিষয়টি আপনারা মানেন কিংবা মানেন না, বা কোন জায়গাটায় সংকট? না, ওই প্রশ্নগুলো কিন্তু প্রসূতিকালীন মায়ের বিষয়ে না, কিন্তু প্রথম কথা যেটা হচ্ছে যে সেটা আমরা কেন প্রত্যাখ্যান করছি এই কমিশনকে। আসলে কিন্তু কমিশন সরকার নিয়োগ দিলে আমরা কিন্তু দাবিটা সরকারের কাছেই করেছি, এটা বাতিল করতে হবে। আমরা কিন্তু কমিশনকে রিজাইন করতে বলি না। তারা কেন সংবিধান সংস্কার কমিশন হয়েছে, গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে, আপনারা কোন সংস্কার কমিশনকে আপনারা বাতিল বললেন না। যখনই নারী সংস্কার কমিশন প্রস্তাব দিল তখনই বললেন যে এই কমিশন বাতিল করতে হবে। তাহলে কি বিদ্বেষ কি নারীদের জন্য? নারীদের উপরই আপনাদের বিদ্বেষ? কথা লেট মি ফিনিশ মাই কমপ্লিট পয়েন্ট। যে নাদিয়া, আপনি একটু কোনাকে শেষ করতে দিন। আমি কথাটা শেষ করি তারপরে আসলে এখানে তো অনেকগুলো প্রশ্ন আছে এবং অনেকগুলো কথা আছে, নিঃসন্দেহে থাকবে, এবং এগুলোর ব্যাপারে অবশ্যই প্রশ্ন থাকবে। কথা হচ্ছে যে আমরা কেন প্রত্যাখ্যান করলাম যে নারী কমিশনের এটাকে প্রত্যাখ্যান এই জন্য করেছি, এটা সরকারের কাছেই। নাদিয়া যেটা বলেছেন যে আমরা কিন্তু নেতৃবৃন্দের কাছে আমরা এই দাবিটা করিনি, সরকারের কাছেই দাবি করা হয়েছে। সরকার এই যে কমিশনটা করেছে, কমিশনটাই কিন্তু আসলে যোগ্যভাবে সেটা তারা করেনি। এখন যারা এখানে কমিশনে ছিলেন তাদেরকে আমরা এখানে দাবিও করছি না এবং তাদেরকে আমরা দায়ীও করছি না। দ্বিতীয় কথা হচ্ছে যে ফাঁকি দিয়ে যে কথাটা নাদিয়া ইসলাম বললেন যে আসলে এই যে বালগার গালাগালি, এটা নিঃসন্দেহে নিন্দনীয় এবং কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। কেউ যদি হেফাজতের মঞ্চে এটা বলে থাকেন, এটা তার নিজের দায়, হেফাজতের কমিটির এটার কোনো দায় না, এবং হেফাজত এইভাবে মনে করে না। ইভেন হেফাজত ইসলামকে ডিপেন্ড করে। ইসলামে স্পষ্ট কথা আছে, কোনো ধরনের সতী সাথী নারীর উপর কোনো ধরনের মিথ্যা অভিযোগ করা যাবে না। যদি কেউ করে তাহলে তার হবে কি, তাকে সরাসরি 100 বেত্রদণ্ডের সে অধিকারী হয়। এই ধরনের কঠোরতা আছে। এখন এই কঠোরতা থাকার পরে কেউ যদি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, সতী নারীর সনদপত্রটা কিভাবে আপনি দিবেন? না, তো বলছে এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি প্রুভেন না হবে যে সে দায়ী কোনো বিষয়ে, ততক্ষণ পর্যন্ত তাকে অভিযুক্ত করতে পারবেন না, সেটা হচ্ছে কথা। তো এই জন্য কোনো ধরনের একজন নিরপরাধ কাউকে যদি কেউ নারীর বিষয়ে, বিশেষ করে এটা বলা হয়েছে ওয়াল মুহসানাতু মিনান নিসা,
কোরআন মজিদের ৫ম পারা শুরু হয়েছে এই শব্দ দিয়ে, যে বলা হয়েছে যে এই ধরনের কোন নারীকে যদি কেউ এই ধরনের অভিযুক্ত করে, মিথ্যা অভিযোগ দেয় প্রমাণ ছাড়া, তাহলে কিন্তু তাকে কি করা হবে, ১০০ বেত্রদণ্ড তাকে দিতে হবে, শাস্তি কঠোরভাবে বলা হয়েছে। তো এখন এগুলোর দিকে আমরা দেখি না। সেফগার্ড কিন্তু নারীর জন্য। বাংলাদেশে তো শরিয়া আইন চলছে না, আপনি তো শরিয়া আইনের কথা বলছেন। বাংলাদেশ কি শরিয়া আইনে চলছে? না না, ডিবেটটা তো ইসলাম কি করছে, ইসলাম হেট করছে নারীদেরকে, সেসব কথা হচ্ছে। সুতরাং ইসলামের কথাটা তো এখানে আসবে। এই আইন, ওই যে বেত্রাঘাতের কথা বলছেন, এই আইনটি তো শরিয়া আইন, তো বাংলাদেশ তো শরিয়া আইনে চলছে না। এখানে শরিয়া আইন নাও চলে। আমি আরেকটা কথা বলতে চাই যে সেই আপনি যেটা বললেন যে ইসলাম বলেছে, তাহলে বাংলাদেশে তো আসলে হেফাজতের নেতৃবৃন্দের কেউ ইসলাম পালন করছে না। তাহলে আমি আপনার সম্পূর্ণ প্রশ্নটা পরে নেব, জনাব আব্দুল সালেকে শেষ করতে দিন। কোনো কথাই তো শেষ হচ্ছে না, সম্পূর্ণ কথাই কিন্তু আমাদের সাইলেনে চলে যাচ্ছে। তো সেই জন্য আমি বলছি যে হেফাজত কিন্তু ওই জিনিসটাকে করে, যে নারীর অধিকার, নারীর মর্যাদা, নারীর যে দাবিগুলো, এগুলোর ব্যাপারে কিন্তু আসলে হেফাজত কিন্তু মানে এটাকে ওইভাবে দেখে না। তার নারীর সেফটি, সিকিউরিটি, তার মর্যাদা, সম্মান, এগুলোকে কিভাবে সিকিউর করে, ওই কথাটা বলতে গিয়ে কিন্তু আমি সেটা বলেছি, কোরআনের রেফারেন্স আমি দিয়েছি। এখন কেউ যদি এখান থেকে সিঙ্গেল আউট করে কেউ বলে থাকে, ইভেন হেফাজতের মঞ্চেও যদি কেউ বলে থাকেন, এটা নিঃসন্দেহে গর্হিত এবং নিন্দনীয়, এবং এটা প্রত্যাখ্যানযোগ্য। কোনোভাবেই এটাকে কেউ আমরা সাপোর্ট করি না।